আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি হচ্ছে আমার খুব ক্লোজ এক ফ্রেন্ডের। আমার সেই ফ্রেন্ডের নাম নূপুর। নূপুর আমার ছোটবেলার খুব কাছের একজন বান্ধবী। ওরা তেজগাঁও এলাকায় থাকতো। নূপুরের বাবা আবার টুকটাক কবিরাজি করত, ঝাড়ফুঁক, পানি পড়া ইত্যাদি। একদিন নূপুরের বাবা কোনো একটা কারণে প্যারালাইজড হয়ে যায়। সবাই ধারণা করে যে কোনো একটা ঝাড়ফুঁকের কাজ করতে গিয়ে হয়তোবা ওলট পালট হয়ে গেছিল, যার দারুণ ওনাকে কিছু একটা আছাড় মেরেছিল। বিষয়টা এমন ছিল, আঙ্কেল কি করতো না করতো সেটা কেউ দেখেনি, তবে আমাদের পাশেই আবার ওরা ভাড়া থাকতো। তখনকার সময় টিন শেড বাড়ি ছিল, ছোটখাটো কয়েকটা কাঠের দোকান ছিল হাতির ঝিলে। এখন যেমনটা সুন্দর তখন তেমন ছিল না। তখনকার সময় হাতির ঝিল ছিল খুবই নোংরা একটা জায়গায়, প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। একদিন রাতে এক মহিলা ওয়াশরুমেও যাওয়ার জন্য ওঠে। ওয়াশরুম যাওয়ার সময় উনি দেখলো কাউকে ধরে কেউ মনে হয় টিনের সাথে খুব জোরে জোরে আছাড় মারছে। আমরা যখন কোনো কিছুতে রাগ করে বাড়ি দিলে যেমন শব্দ হয়, তেমন ভাবে শব্দটা অদৃশ্য কেউ একজন কাউকে ধরে ধরে মারছে। এমনটা দেখে মহিলা দেয় এক চিৎকার। মহিলার পেটে ছিল 7 মাসের বাচ্চা। চিৎকার দেওয়ার সাথে সাথে মহিলার বাচ্চাটা ওখানেই মিসক্যারেজ হয়ে যায়। এতক্ষণ যে টিনের সাথে বাড়ি দিল সেইটা কেউ টের পায়নি। যখনই মহিলাটার চিৎকার দিল ঠিক তখনই মোটামুটি মানুষ জেনেছে আর টের পেয়েছে। সবাই স্পটে এসে দেখে এতক্ষণ ধরে আছাড় মারা হচ্ছিল সে আর কেউ না, নূপুরের আব্বু। পরে সকলে এসে সেই মহিলা আর আঙ্কেলকে উদ্ধার করে ডক্টরের কাছে নিয়ে যায়। মহিলাটার বাচ্চা মৃত হয় আর আঙ্কেল মোটামুটি প্যারালাইজ হয়ে যায়। তখন নূপুর 5 কি 6-এ পড়ে। আমি আর নূপুর সেম বয়সী। নূপুরের বাবা যখন প্যারালাইজড হয়ে গেল তখন সেই সময় নূপুর ওর বাবার সাথেই থাকতো। নূপুর যখন 9-এ উঠল তখন ওর আব্বা হঠাৎ করেই মারা যান। কিভাবে মারা গেল, কেন মারা গেল সেটা আমরা কেউ ভালোভাবে জানি না। এরপর থেকে নূপুর একটা জিনিস দেখত, আর তা হচ্ছে ওর বাবাকে, এবং বাবাকে প্রায় সময় দেখত। নূপুর ওর বাবাকে ঠিক সেই সময়গুলোতেই দেখত যখন নাকি নূপুরের সামনে বিপদ আসবে বা কেউ মারা যাবে। ঠিক ওই সময়টাতেই নূপুরের বাবা ওনার সাথে দেখা করতে আসতো, আর স্বপ্নে বলে দিত আমাদের এলাকায় এক মহিলা থাকতো, তোর ওই সে আবার নূপুরের দূর সম্পর্কের আত্মীয়। নূপুর রাতে স্বপ্নে দেখলো ওই মহিলা অ্যাক্সিডেন্ট করেছে। সকালবেলা নূপুর ওর মাকে বলতে যা, মা আমি ওই ফুফুকে দেখলাম অ্যাক্সিডেন্ট করতে, ওনাকে বইল আজকে সাবধানে চলাফেরা করতে। ওর মাকে বলার পর ওর মা তেমন আর পাত্তা দেয় নাই, ভাবে ছোট মানুষ কি না কি বলছে। নূপুর আর ওই দিন সারাদিন বাসা থেকে বের হলো না। আজব ব্যাপার হচ্ছে সেই মহিলা বিকালবেলা যায় চায়ের দোকানে চা নেওয়ার জন্য। ওদের এলাকার রাস্তাটা আবার বেশ ছোট বলে ভুল হবে, 2 পাশে দোকান আর বাজারের বসার কারণে রাস্তা ছোট চিপা গলির মতো হয়ে গেছে। ওই দিন সেই এলাকায় একটা ট্রাক ঢোকে, সম্ভবত বালু বা ইটের ট্রাক। সেই মহিলা চায়ের দোকানের সামনে দাঁড়ায় চা নেওয়ার জন্য। অমনি সেই বালুর বা ইটের ট্রাক যেটাই হোক সেটা সেই মহিলা সহ দোকানের ভেতর ঢুকে যায়। অনেকে বলা বলি করে ট্রাক নাকি ব্রেক ফেল করেছিল, আর সেই মহিলা ট্রাকের ধাক্কায় সেখানে স্পট ডেড। নূপুরের মা আবার বেশ সুন্দর ছিল। তখনকার সময় উনি পার্লারে যেত, আর নূপুরের এই দিক দিয়ে বেশ কিছু জিনিস দেখতে পাওয়া ছিল যে একটা বিরাট সমস্যা। অনেক সময় আমরা যখন খেলতে যেতাম নূপুর বলতো এইখান দিয়ে এই মাত্র একটা জিন গেল। তখন আমরা সবাই ওর কথা শুনে দুষ্টামি করতাম, ওর উপর হাসাহাসি করতাম। নূপুরকে দুষ্টামি করে বলতাম তুই তাহলে মানুষের বাচ্চা না, তুই তাহলে জিন ভূত দেখিস, তুই জিনের বাচ্চা। পোলাপান ছিলাম, যতটুকুকে খেপানো যায় ততটুকু খেপাতাম। নূপুরের বাবা মারা যাওয়ার পর নূপুরের মা আমরা আসলে দেখি নাই, তবে শুনেছি যে ওই এলাকার কোনো একজন লোকের সাথে নাকি তার রিলেশন ছিল। আর উনিও যেহেতু বেশ সুন্দর ছিলেন, নিয়মিত পার্লারে যেতেন, সেই সময় এটা কেউ বিশ্বাস করে নিয়েছে। তখন এলাকার অনেকেই নূপুরের আম্মাকে যেতে নিষেধ করতো যে তোমার স্বামী মারা গেছে, হয়ে পার্লারে যেও না, নিজেকে সংযত করো, সামাজিক রীতিনীতি। কিন্তু উনি কারো কথা তেমন পাত্তা দিতেন না। একদিন নূপুর ওর মাকে বলছে, মা আজকে তুমি পার্লারে যেও না, আর তুমি যদি আজকে পার্লারে যাও তাহলে তুমি বাঁচবে না, তুমি তোমার নিজের চেহারা দেখেই আজকে মরে যাবে। পরে নূপুরের আম্মা পাশের বাসার ভাড়া থেকে বলছে, দেখেন আমার মেয়েও আমার রূপ নিয়ে হিংসা করে, যার জন্য আমাকে এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে। নূপুরের এসব কথা বলার জন্য আন্টি নূপুরকে দেখতেই পারত না।
আর একটা বিষয়ের জন্য দেখতে পারতো না, তা হচ্ছে ওনার মেয়ে এমন হাবিজিবি জিনিস দেখতে পারা এবং বলে দেওয়া, যা বলতো মোটামুটি মিলতো। এর মধ্যে নাকি ওর বাবা ওর কাছে আসে, এসে বলে যায় যে আজকে এখানে একটা এইটা হবে ওইটা হবে। আর মূলত এই সকল বিষয় ওর বাবা করতো নাকি ওর বাবার সাথে থাকা সেই জিনগুলা করতো, সেটা আমরা জানি না। তবে সকলের ধারণা যে সম্ভবত ওনার সাথে থাকাকালীন জিনটাই সেই কাজগুলা করত। তা আন্টি সেদিনের মতো পার্লারে যায়, যাওয়ার পর ব্রু প্লাক করে বাসায় আসে। বাসায় এসে সেদিন দুপুরবেলা ঘুম দেয়। এর মধ্যে নূপুর বা আমরা আমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা দেয় নূপুররা। আমি আবার সেদিন স্কুল শেষ করে স্লিপারে ওঠার জন্য যাই। আমার আবার স্লিপারে ওঠার খুব শখ। স্লিপারে উঠতে গিয়ে আমার জামা সেদিন সময় ছিঁড়ে যায়। ওই দিন স্লিপারে রেগে জামাটা আমার ছিঁড়ে যায়, পরা জামাটা আর কি। আমি সেদিন ভয়ে আর বাসায় যাইনি। আমার এক ফ্রেন্ডের বাসা ছিল নূপুরদের বাসার সাথেই। ওর আম্মার আবার সেলাই মেশিন ছিল। আমি আমার ওই ফ্রেন্ডকে বলি, চল তোর বাসায় যাই, গিয়ে আন্টিকে বলবো আমার জামাটা একটু সেলাই করার জন্য। আমি দুষ্ট ছিলাম বিধায় সবাই মোটামুটি আমাকে আদর করত। ওখানে যাওয়ার পর দেখি এলাকার মধ্যে হইচই। আন্টিও বাসা থেকে বের হয়ে গেছে দেখার জন্য হইচই কেন। তখন আমার ফ্রেন্ড ওর আম্মুকে বলছে, আম্মু কই যাও? পরে আমার ফ্রেন্ডের আম্মু বলছে যে অমুক এলাকায় একজন আন্টি মারা গেছে, ওখানে যাই। আন্টি বলে যে ভ্রুর উপরে নাকি অনেকগুলো জোক জেকে বসে আছে। এই কথা শুনে বিষয়টা আমার কাছে খুব মজা লাগে। আরে ভাই, জোক বসে আছে মানে কি? এটা কিভাবে সম্ভব? এতদিন খালি শুনেই আসছি, কিন্তু ওই দিনের ঘটনা মোটামুটি এলাকার সবাই কম বেশি দেখেছে। আমিও সেদিন প্রথমবারের মতো এমন আজব বিষয় দেখলাম। আমি সেই আন্টির সাথে যাই, গিয়ে দেখি সেটা আর কেউ না, নূপুরের মা। আন্টি ওই দিন আর পার্লার থেকে এসে ঘুম থেকে উঠে মারা যায়। আমি যতটুকু শুনেছি, আন্টি পার্লার থেকে আসে, আসার পর ঘুম দেয়। ঘুম থেকে উঠে নাকি উনি দেখে ওনার ভ্রু অনেক মোটা হয়ে গেছে, আর ভ্রুর দুই পাশে কয়েকটা জোক জেকে বসে আছে। উনি আয়নার দিকে তাকায় দেখার জন্য। উনি আয়নার মধ্যে নিজেকে এই অবস্থায় দেখে জোরে একটা চিৎকার দেয়, আর চিৎকার দেওয়ার সাথে সাথে হয়তো হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে মারা যায়। পাশের বাসায় যে ভাড়াটিয়া মহিলার কাছে নূপুরের মা বলে গিয়েছিল যে নূপুর ওনার রূপ দেখে হিংসা করে। তখন ওই মহিলা সবাইকে বলে যে নূপুর এরকম এরকম বলছে। তখন নূপুরের দিকে সকলের একটা বদ নজর আসে। আত্মীয় স্বজন সবাই তখন ওকে আর চোখে দেখা শুরু করে। আর মজার বিষয় হচ্ছে, এলাকায় কেউ যদি মারা যায়, সেটা ওর পরিচিত বা অপরিচিত হোক, কিভাবে যেন সকলের আগে ও বলে দিত। অনেক সময় এমনটা হয়, আমরা কেউ মারা গেলে তার ফেসটা দেখলে বুঝি হয়তো তাকে স্বপ্নে দেখছি, কিন্তু নূপুরের ক্ষেত্রে এটা বিষয়টা ছিল একদম উল্টা। ও জীবিত থাকা অবস্থায় বলে দিতে পারত যে ওই লোকটা আজকে মারা যাবে, আর ও নিজে গিয়ে সেই লোকটাকে বলে আসতো যে আপনি একটু সাবধানে থাকবেন, আপনার সাথে এরকম হতে পারে। ওর এই বলে আসাটা সবাই ভালোভাবে নিত না, ভাবতো যেই মারা যাক, ওর তাতে ওর কি, আর ও বলেই বা কেন আসবে। এতে করে যে মারা যাবে তার উপর আর তার পরিবারের উপর একটা খারাপ প্রভাব পড়ে। এলাকার সকলে তখন নূপুরকে অবহেলা করা শুরু করলো, বলতে গেলে এক ঘরে করে দেয়। আর যেহেতু নূপুরের মা বাবা জীবিত ছিল না, তাই ওর দেখাশোনার জন্য তেমন কেউ ছিল না। আত্মীয় স্বজনরা অপয়া ভেবে মুখ ফিরিয়ে নেয়। এর মধ্যে একদিন নূপুরের এক দুঃসম্পর্ক ফুপু নূপুরকে তাদের কাছে নিয়ে যায়। তারা তাকে নিজেদের মতো নিজের মেয়ের মতো লালন পালন করে। তবে তার মধ্যে একটা ঘটনা ঘটে। নূপুর তাদের বাসায় যাওয়ার পর সাথে সাথে ছোট ছোট ইনসিডেন্ট ঘটতে থাকে। যেমন নূপুর একটা কাজিন ছিল, ওর কাজিনের নাম ছিল আফরিন। নূপুর আফরিনের সাথেই ঘুমাতো। তো একদিন হুট করেই আফরিন ভোরবেলা ঠিক আজানের আগ মুহূর্তে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে আর বলতে থাকে, আমার পিঠ খুব জ্বালা করছে, পিঠ খুব জ্বলছে। আর এই কথা শুনে নূপুর লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। আফরিনের পিঠ এত পরিমাণ জ্বলছিল যে নূপুর উঠে লাইট অন করে পিঠ তাড়াতাড়ি চেক করে। ওরা দুজনে একসাথে একটা জিনিস দেখে, তা হচ্ছে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীর মহিলারা সিঁদুর কপালের তিলক দেয়, সেভাবে তিলকের 3টা ফোঁটা ওদের রুমের ফ্লোরে একটা সার্কেলের মতো করে আঁকা। আর আফরিনের পিঠের মধ্যে এমন জায়গায় আঁচড় দেওয়া যেখানে ঘুমের মধ্যে চুলকানো বা আঁচড় দেওয়া প্রায় অসম্ভব। পিঠে কিন্তু সচরাচর হাত দিলে সম্পূর্ণ হাত যায় না। 2-3টা নখের আঁচড় ওর পিঠে প্রায় স্পষ্ট। আর নূপুর তখন আফরিনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোকে এভাবে কে আঁচড় দিল? তখন আফরিন আর কোনো উত্তর দিতে পারে না। নূপুর বলে, যা হওয়ার হয়ে গেছে, ঘুমা, পরে এই বিষয় দেখব। কিন্তু আফরিন একটা কথাই বলে, মানলাম ঘুমের মধ্যে এমন কিছু হয়, কিন্তু এভাবে নখের আঁচড় তো পিঠের এমন জায়গায় যেখানে আমার হাত পৌঁছায় না। সেদিনের মতো এই ঘটনাটা ঘটে। এর মধ্যে আফরিন আবার একটা বিড়াল পালতো। নূপুর সবসময় বলতো বিড়ালটা যেন ওর থেকে দূরে রাখা হয়, ওর কাছে বিড়ালের অস্তিত্ব খুব একটা ভালো লাগে না। নূপুর আর আফরিন যখন একসাথে ঘুমাতো, বিড়ালটা মশারির ভিতরে গিয়ে ওদের পায়ের কাছে শুয়ে থাকতো।
আফরিনের আবার একটা গামছা আছে, ওইটা আবার সেই বিড়ালটার খুব পছন্দ। এটা যদি বিছানায় বিছানো থাকতো তাহলে সেই গামছার উপরে গিয়ে আনন্দ নিয়ে ঘুমাতো। রাতে খাওয়া দাওয়া করে ওই দুজন মাত্র শুয়েছে, এর মধ্যে নূপুর হুট করে বলে উঠল, রাতে সাবধানে ঘুমাস। তখন মোটামুটি রাত 12টা বাজে হয়তো। আফরিনের আবার চুল বড় হওয়াতে বাঁধতে অসুবিধা হতো, যার জন্য ও আবার রাতে চুল ছেড়ে ঘুমাতো। তখন আফরিন পুরোপুরি ঘুমায়নি, তো ওর মনে হলো যে ওর চুলের গোছার মধ্যে কেউ একজন পাড়া দিয়ে হেঁটে গেল। এমনভাবে চুলে কেউ পাড়া দিয়ে গেলে যার ফলে আফরিন সাথে সাথে লাফ দিয়ে ওঠে আর নূপুরকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার চুল টান দিছো? নূপুর বলে যে না তো। পরে ভাবলো হয়তো ওর বিড়াল পাড়া দিয়ে গেছে। পরে লাইট অন করে দেখে বিড়াল ওদের পায়ের কাছেই শুয়ে আছে। ঠিক সেই মুহূর্ত থেকে আফরিনের মাথাটা এমনভাবে ভার হতে থাকে, আস্তে আস্তে প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা থেকে শুরু করে আফরিনের পুরো শরীরই ভার হয়ে যায়। 2-3 দিন ব্যথা থাকে, সাথে অনেক জ্বর, কোনোভাবে ব্যথা কমে না। পরে ডক্টরের কাছে গেলে কিছু টেস্ট দেয়, মায়ের মাথার সিটি স্ক্যান ধরতে বলে, রিপোর্টে মাইগ্রেনের সমস্যা ধরা পড়ে। ডক্টরের কাছ থেকে আফরিন ওর মাকে সব বলে দিল, নূপুর কি বলেছিল আর কিভাবে কি হলো। নূপুরের ফুফু বিষয়টা তেমন গুরুত্ব দিল না, আর ফুফু জানে আগে থেকেই নূপুরের এমন কথা বলার অভ্যাস আছে। আরেকদিন নূপুর আর আফরিন শুয়ে আছে, আফরিন আবার জানালার পাশে ঘুমায়। হঠাৎ করে আফরিন শুনতে পায় জানালার এপাশ থেকে ওপাশে কেউ নখ দিয়ে আঁচড় দিলে যেমন ক্যাচ ক্যাচ শব্দ হয়, তেমন ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। তখন রাতে 12টা কি 12:30 বাজে। তখন আফরিন ভাবলো কি ব্যাপার, এত রাতে কিসের শব্দ? অনেক সময় পাখি ডানা ঝাপটা যেমন শব্দ পাওয়া যায় ঠিক তেমন শব্দ পাচ্ছিল। আফরিন জানালার থাই গ্লাস দিয়ে দেখতে পেল অপর পাশে একটা হাতের শেপ। জানালার পর্দা সরাতেই সেই হাতের শেপটা ধোয়ার মতো সরে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। এটা দেখে আফরিন যখনই জানালা খুলে দেখতে যাবে তখনই নূপুর সাইড থেকে জানালা না খোলার জন্য বলে, কিন্তু আফরিন কোনো কথা না শুনেই জানালার থাই গ্লাস খুলে দেয়। আর হঠাৎ করে অনেকগুলো বাদুড় ওদের রুমে প্রবেশ করে আর পুরো ঘরের মধ্যে চক্কর দিতে দিতে এক পর্যায়ে নূপুরকে ঘিরে ধরে। এটা দেখে আফরিন চিৎকার করে দেয় আর সাথে সাথে সেই বাদুড়গুলো ঘর থেকে বের হয়ে যায়। আরেকদিন নূপুর আর ওর ফুফু রান্নাঘরে কাজ করছিল। ওরা সম্ভবত 5 তলায় থাকতো। নূপুর আর ওর ফুফু দুজনেই একসাথে দেখলো যে ঠিক ছাদ থেকে একটা শ্যাডো জাস্ট লাফ দিয়ে ওদের জানালা বরাবর নিচে পড়ে গেল। এটা দেখে নূপুরের ফুপ্পি হঠাৎ ভয় পেয়ে যায় আর ওনার মেয়ের বলা কথাগুলো মিলাতে থাকে, কিন্তু নূপুরকে কিছু বুঝতে দেয় না। আর একটা সমস্যা প্রায় প্রতিনিয়তই ওদের বাসায় হতো, আর সেটা হচ্ছে মাছ রান্না করলে খাওয়ার সময় মাছ খুঁজে পাওয়া যেত না। এর মধ্যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস এগুলো রান্না করলে সমস্যাটা বেশি দেখা যেত। কোনো না কোনোভাবে মাছ মিসিং থাকবেই। মাঝে মাঝে বাসার সকালে উদ্ভট স্বপ্ন দেখত। আফরিন আর নূপুর যে রুমে ঘুমায় সেটা ছিল আরেকটা রুম, সেটা প্রায় খালি থাকতো। ওই রুমে একদিন আফরিন যায়, গিয়ে ওর মনে হতে থাকে কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। আর তাছাড়া কেউ যদি দূর থেকে নজর দিয়ে রাখে তাহলে বোঝা যায় একটা অস্তিত্ব আছে বা অনুভব হচ্ছে। তবে এর মধ্যে একটা সিরিয়াস ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যাবেলা নূপুর আফরিনকে বলতে থাকে, আজকে বিড়ালটাকে একটু দেখে রাখিস তো। আফরিন বুঝতে পারে আজকে হয়তো কোনো অঘটন ঘটবেই, কারণ নূপুর যতবারই যা বলেছে মূল মিলে গেছে। সেদিন মাগরিবের টাইমে আফরিনের বিড়ালটা আবার খুব ছোট, ওদের আবার বক্স খাট, সেই বিড়ালের আবার বক্স খাটের উপর উঠতে মোটামুটি কষ্ট হয়ে যায়। আর ওদের রুমের ব্যালকনিটা খাট থেকে আরো 1 হাত উঁচুতে, আর ব্যালকনির উপরে গ্রিল লাগানো, দেয়াল দিয়ে ঘেরা অনেকখানি, বলতে গেলে আফরিনের কোমর পর্যন্ত দেয়াল। তো ব্যালকনির দেয়াল সর্বোচ্চ 3 থেকে 3.5 ফুট উঁচু হবে, আর আফরিনের বিড়ালটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট লাফ দিতে পারে। 1.5-2 মাসের বিড়ালের চেয়ে বেশি উপরে লাফ দেওয়া সম্ভব না। খাটে উঠতে গেলে নাকি খাট ধরে ঝুলে থাকে, পরে আফরিন ওকে টান দিয়ে খাটের উপর উঠাতো। তো মাগরিবের আগে আজান দিয়েছে, আফরিন নামাজটা আদায় করলো। নামাজ আদায় করে দরজা খুলে দেখে যে বিড়ালটা নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে অন্য বাসার ছাদে গিয়ে পড়ে আছে। 5 তলা থেকে সোজা 2য় তলায় পড়েছে, আর বিড়ালটা যেই জায়গায় পড়েছে সেইটা পড়ার সাথে সাথে টয়লেট করে দিয়েছে, আর ওই জায়গায় নিশ্চুপ হয়ে বসে আছে। একটা ছোট্ট বিড়াল লাফ দিয়ে যতটুকু পারবে তার থেকে 3 গুণ বেশি লাফ দিয়ে সে অন্য বাড়ির ছাদের মাঝখানে যে পড়ে আছে। প্রথমে আফরিনদের বাসা, তারপর 2 বাড়ির মাঝখানে একটা জায়গা, তারপর আরেকটা বিল্ডিং, ওই বিল্ডিং এর ছাদে গিয়ে মাঝখানে পড়েছে। আফরিন অবাক হয়ে যায়, এটা সম্ভবই না যদি না কেউ বিড়ালটাকে ছুঁড়ে মারে। যদি সাইন্টিফিক্যালি বলি বা যেভাবে বলি না কেন, এটা কোনোভাবেই সম্ভব না। একটা ছোট্ট বিড়ালের পক্ষে এত দূর যাওয়া সম্ভব না। পরে আফরিন ওকে ডক্টরের কাছে নেওয়ার পরে হাতের এক্সরে করানো হয় এবং খুব একটা ভালোভাবে ভেঙে গেছে হাতটা।
পরে ডাক্তারের পক্ষ থেকে যা ট্রিটমেন্ট দেওয়া ছিল দিয়ে দেয়। আফরিন বিড়ালটাকে নিয়ে বাসায় আসে। ট্রিটমেন্ট করে আনার পর বিড়ালটা বেশ ভয় ভয় থাকতো, ব্যালকনির দিকে যেত না। তবে এর মধ্যে যেহেতু বিড়ালটার একটা হাত অলরেডি ভেঙে গেছে, ও ঠিকভাবে হাঁটতেও পারতো না, এক জায়গায় বসে থাকতো মরার মতো, কিছু খেত না। কিন্তু যখনই মাগরিবের আজান দিবে এমন অবস্থায় ঠিক সেই মুহূর্তে বিড়ালটা যেটাই হোক বেলকনির মধ্যে যাওয়া লাগবেই। আজানটা শেষ হয়ে যাবে, আস্তে করে বেলকনি থেকে চলে আসবে আর এসে একদিকে নিস্তেজ হয়ে পড়ে থাকবে। তবে এটা হয়তো সবার কাছে নর্মাল লাগতে পারে, কিন্তু আফরিনের কাছে এটা আর নর্মাল লাগে না। হয়তো অনেকের মনে হতে পারে মাগরিবের সময় বেলকনিতে যাওয়া এমনটা কি বিষয়, কিন্তু 2 দিন 3 দিন হলে না হয় একটা কথা ছিল, কিন্তু একটানা 8-9 দিন একই সময়ে একই টাইমে যে বিড়াল সারাদিন মরার মতো বসে থাকতো, সেটা মাগরিবের সময় অ্যাক্টিভ হয়ে ওই ব্যালকনিতে চলে যেত। আর তাছাড়া এটা এমনও না যে বিড়ালটা অসুস্থ অবস্থায় এই কাজটা কন্টিনিউ করছে। এর মধ্যে ওর শাহজালাল মাজারে যায়। মাজারে যাওয়ার পর সেই স্থানটা একটা কবরস্থান আছে, আর সেই কবরস্থানের সাইডের গেট দিয়ে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা আজান দিয়ে দেয়। যখন আফরিন আর নূপুর মাজারের ভেতর ঢুকে আর কি, ওখান থেকে কই থেকে একটা লোক আসে, সেটা মানুষ না অন্য কিছু তা বুঝতে পারেনি। মাজারে অনেক রকমের লোক থাকে, এর মধ্যে কেউ টাকা উঠায়, আবার কেউ অন্যান্য কাজ করে। লোকটা জাস্ট এসে নূপুরকে একটা সালাম দেয়, সালাম দিয়ে ওর হাতের সাথে হাত মিলাতে চায়। পরে আফরিন সেই লোকের সালামের উত্তরটা জোরে দেয়, কিন্তু নূপুরের কোনো রেসপন্স ছিল না। পরে সেই লোকটা নূপুরের দিকে তাকায় আর নূপুরকে উদ্দেশ্য করে বলে, আম্মা, আপনাকে আমি সালাম দিছিলাম। তো নূপুর সালামের উত্তরটা নেয়, নিয়ে 2-3 কদম পা ফেলছে। আর আফরিনের মনে খটকা লাগে যে লোকটা আসলে কোনো টাকা পয়সা চাইবে কিনা, দেখি তো লোকটা আছে কিনা। এই বলে ঘাড় ঘুরে দেখে লোকটা সেখানে নাই। এত দ্রুত ওইখান থেকে চলে যাওয়ার কোনো অপশন নাই, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। এর মধ্যে ওরা দুজন সাথে সাথে এই ঘাটটা ঘুরায়, আর দুজন কিছুক্ষণ লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। ওরা ভাবতে থাকে কি ব্যাপার, লোকটা গেল কই। তাছাড়া লোকটা ওদের সামনে দাঁড়ানো ছিল, সেখান থেকে ওরা জাস্ট ঘুরে 2-3 কদম হেঁটেছে, এর মধ্যে একেবারে ভ্যানিশ হয়ে যাওয়া তো সম্ভব না। আর ওইটা যেহেতু পুকুর পাড়ের সাইড ছিল, আর পেছনে হচ্ছে গেট দিয়েও তো যদি বের হয়ে যায় তাহলে মিনিমাম 1 মিনিট সময় লাগবে। ওইখানের এই ঘটনা ঘটলো, যা ওদের সকলের কাছে খুব অদ্ভুত লাগে। আর সেই লোককে দেখার কি মানে হতে পারে সেটা ওরা সঠিক জানতো না, আর সেই লোকটা আদৌ মানুষ ছিল নাকি সেটাও ওরা জানে না। তো একদিন নূপুর আর আফরিন গল্প করছিল, গল্প শেষ করেই দুজন ঘুমিয়ে পড়ে। আফরিন তখনও জেগেছিল। হঠাৎ করেই নূপুরের হার্টবিট খুব দ্রুত গতিতে চলছে, আর তার সাথে সাথে খাটটা ভাইব্রেট করছে। ভূমিকম্প হলে খাট যেমন হালকা নড়তে থাকে, ঠিক সেরকম ভাবে ভাইব্রেট হচ্ছিল। আর আফরিনের খারাপ লাগতে থাকে। নূপুরের গায়ে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে আফরিন বুঝতে পারে নূপুরের হার্টবিট নাকি অনেক স্পিডে লাফাচ্ছিল। আর আফরিন যখন নূপুরের হাতটা ধরে, ও খেয়াল করে নূপুরের হাতগুলো থরথর করে কাঁপছে। নূপুর ঘুমের মধ্যে আফরিনের হাতটা অনেক জোরে চাপ দিয়ে ধরে, যার দরুন আফরিনের হাতে আঙ্গুলের ছাপ পড়ে যায়। নূপুরকে বারবার ডাকা হয়, কিন্তু ওর মধ্যে থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। একটা সময় নূপুর চোখ মেলে তাকায় আর উঠে বসে। আফরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? নূপুর বলল, যখন আমি ঘুমিয়েছি তখন আমার মনে হচ্ছিল পুরো ঘরটা কাঁপছে। আমি চারপাশটা ভালো করে তাকালাম, আমার মনে হলো আমার পায়ের কাছে ঘরের ভেতর যে পিলারটা আছে সেই পিলারের পেছনে একজন দাঁড়ানো। বডিটা বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরের শেপটা বোঝা যাচ্ছে। ফেস দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দেখতে পাচ্ছি, আর আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে। আর সেটা দেখে আমি অনেক ভয় পেয়েছি। পরে আফরিন উঠে লাইট অন করে আর চারদিকে দেখে কোথাও কিছু নেই। পরে আফরিন ওয়াশরুমে যায়। যখন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে, তখন আফরিন দেখে ব্যালকনির সাইডের যে দরজা, ওইখান থেকে কেউ একজন দৌড় দিয়ে কিচেনে গিয়ে লুকায়। আফরিন কিচেনে লাইট অন করলো, কিন্তু দেখলো কোথাও কিছু নাই। পরে আফরিন যখন ওয়াশরুমে যাবে, তখন ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে দেখে ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক। অথচ সবাই কিন্তু ঘুমাচ্ছে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়া হলো, টোকা দেওয়া হলো, জিজ্ঞাসা করলো ভেতরে কে 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 বলে আফরিন রুমের লাইট অফ করে দিয়ে দরজার সামনে এসে দাঁড়ায় দেখার জন্য ওয়াশরুম থেকে কেউ বের হয় কিনা। এভাবে প্রায় 5 মিনিট সে ওই জায়গায় লুকিয়েছিল দরজার সামনে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ওয়াশরুমের ভেতর থেকে ছিটকানি খুললে যেমন শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ পেল। মনে হল ছিটকানিটা স্লোলি খোলা হচ্ছে। কিন্তু রাতের বেলা আমরা যতই আস্তে শব্দ করি না কেন, সেটা বেশ লাউড হয়ে যায়। ছিটকানিটা হুট করেই খোলার একটা শব্দ হলো, কিন্তু আফরিন দেখলো ছিটকানি খোলার শব্দ তো হয়েছে,
কিন্তু কেউ ওয়াশরুম থেকে বের হচ্ছে না। পরে আফরিন সাহস নিয়ে দরজার কাছে যায়, হাত দিয়ে দরজাটা ধাক্কা দিতে দরজাটা খুলে যায়। অথচ কিছুক্ষণ আগে দরজাটা লক ছিল, আর সিটকেনি যে খুলে যে বের হয়নি সেটা ও নিজের দরজার পেছনে লুকিয়ে থেকে দেখেছে। আর কেউ যদি বের হয় তাহলে ওদের রুম ক্রস করেই অন্য রুমে যেতে হবে। এইটা দেখে আফরিন বেশ ভয় পায়। ও দৌড়ে গিয়ে খাটের উপরে উঠে পড়ে। নূপুরকে ডাকানোর সাহস পায়নি, ভয়ে সেদিনের মতো সে ঘুমিয়ে যায়। লাস্ট যেই ঘটনাটা ঘটে, নূপুর একদিন রাতে স্বপ্ন দেখছিল একটা জঙ্গলের ভেতরে একটা বয়স্ক মহিলা প্রায় সন্ধ্যা হলে সেই জঙ্গলের ভেতরে ঢোকে, আর সকাল হলে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে। আর সেই বয়স্ক মহিলার পেছনে থাকে বড় একটা সাপ, কালো সাপ। সাপটা যখনই ফোনা তুলতো সেই মহিলাকে ছোবল মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে নূপুরের ঘুম ভাঙে। নূপুর ঘুম থেকে ওঠার পর ভাবতে থাকে সেই বয়স্ক মহিলা কে কোথায় যেন দেখেছে। পরে নূপুরের মনে পড়ে এই মহিলাটা তাদের এলাকাতেই থাকে। পরদিন আফরিন আর নূপুর যখন বাসা থেকে বের হয় কোন একটা জায়গায় যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে নূপুর ভাবে সেই মহিলার বাসায় যাবে, কিন্তু আফরিন যেতে না করে। ও বলে, এখন গিয়ে যদি এসব কথা বলো মানুষ কিভাবে নেবে তা আমরা জানি না, পরে হয়তো আমাদেরই কোনো সমস্যা হবে। পরে ওরা যখন রাস্তায় এসে দাঁড়ায়, নূপুর খেয়াল করে সেই বয়স্ক মহিলাটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তার বড় ছেলে তার সাথে আছে। সম্ভবত তারা কোনো একটা জায়গায় যাচ্ছে। নূপুর সেই মহিলাকে দেখে দৌড়ে তার কাছে যায়। সেই মহিলা তার ছেলেকে বলে, আপনার আম্মাকে কিছুদিন সাবধানে রাখবেন, ওনার বেশ বড় বিপদ। তার ছেলে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? পরে নূপুর বলে, আমি জানি। সেই মহিলার ছেলে ভাবে হয়তো নূপুরের মাথা খারাপ, আর খারাপ না ভাবারও উপায় নেই। হঠাৎ করে কেউ এসে যে ধুম করে এসব কথা বলে তাহলে কে বিষয়টা ভালোভাবে দেখবে। সেই মহিলার ছেলে কিছুটা রাগান্বিত হয়ে নূপুরকে ধমক দেয় আর বলে, এখান থেকে চলে যাও। তখন আসার সময় নূপুর একটা কথাই বলেছিল, আপনার আম্মার খেয়াল রাখেন। এর 2 থেকে 3 দিন পর সেই লোকটা নূপুরদের বাসায় খুঁজে আসে নূপুরের কাছে, আর জিজ্ঞেস করে, তুমি সেদিন সেই কথাটা কিভাবে বললা? নূপুর বলল, আমার বাবা আমাকে স্বপ্নে এসে বলে গেছে। তখন সেই লোকটা জানালো যে ওনার বাবার বাড়িতে কিছু জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে, তাই তিনি আর তার মা সেদিন গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ঠিকভাবেই পৌঁছায়। দুপুরের মধ্যে জায়গায় বা মীমাংসা করার দরকার করে ফেলে। বিকালে ওনার আম্মা হাঁটতে বের হয়। গ্রামের 2 পাশের রাস্তা দিয়ে সামান্য কিছু বাঁশঝাড় আর ঘন জঙ্গল আছে। উনি যখনই ওইখানে জায়গাটা ক্রস করতে যাবে, কোথা থেকে একটা বিষাক্ত সাপ এসে তাকে ছবল মারে, আর সাথে সাথে ওনার মুখ দিয়ে লালা বের হয়ে উনি ওখানেই মারা যান। এটা নূপুর সহ ফুপুর পরিবারের সকলে শোনে আর বেশ ভয় পায়। এলাকায় মোটামুটি জানাজানি হয়ে যায় যে এই মেয়ে যা বলে তাই হয়। একদিন হঠাৎ করেই শুনি নূপুর কোথায় যেন গায়েব হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আমরা তখন সেই এলাকা ছেড়ে চলে আসি, যার দরুন নূপুরের ব্যাপারে আর তেমন কিছু জানা হয়নি। এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম, আমি রূপম। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আব্বু 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়ি কমপ্লিট করে। আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে থাকে। জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত। আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশাওয়ালা ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো। ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে 2টা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি।
আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরো কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আবার আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। আমার পক্ষে এটা অদৃশ্য কিছুটা দেখে আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে দুইটা অবয়ব ছিল, সেই দুইটা অবয়বই, তারা দুইজনই আমাদের মেইন গেটের ওখানে। তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে, আর একটা অবয়ব ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই, সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটানা একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল। মনে হচ্ছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওদিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই, আম্মাকে ডাকি আর বলতে থেকে, আম্মা এরকম এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম, আর সবকিছুই ঠিক আছে, একদম নর্মাল। আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝছিল যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে। আমি তখনও ঘুমে, আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। তো আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে ধরে ঝাঁক্কানি দিলে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে রে? আম্মা চিন্তা করেছে আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো কে কে, তখন কোনো উত্তর নাই, শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকি দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সবকিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল, পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় 2টা লোক আসে। একদম ভর দুপুরে 2টা লোক আসে আমাদের বাসায়। এসে মেইন গেট ধরে 2টা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। তা আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল, যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে নাকি আসলো। ভাইয়াও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। তো আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ? কে আপনারা? কি বলছেন? কিসের পৃষ্ঠা, কিসের খাতা? আম্মার কথা না বাড়িয়ে বলল, পানি খেলে খান, না হলে চলে যান। ওনারা কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো, 2টা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না। আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল। আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজের ছবিগুলা পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না। আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মন্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বী। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না।
তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়, আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে ওরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসাটা বেশি দূরে না। ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের না, ওখানে একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাইয়ের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পেরে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমন ভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো কে জানি। গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়। দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তা আমার গেট খোলার পর ভেতরে আসার পর আমার দেখা যায় সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস শরীরে গোবর করতে আসলো। তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করবো। তো গোসল করার পর ভাইয়া আমাকে সবকিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে, তখন এই দিকের মন্ডল পাড়ার আরো 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে। আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কি সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি। হুজুর বলল যে কালকে ওদের নিয়ে যেতে। আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমে থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য। আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল। ওদিন কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তা আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে ওঠে। রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আম্মু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আম্মু ভাবলো কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আম্মু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আম্মু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি। আম্মু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। তা আম্মু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভিতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে, আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজন কি যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে 2টা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল, যেটা আব্বু কয়েকদিন আগে 3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল। ওগুলাই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল।
তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজর নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয় ওরকম ভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচ তলায় শুয়েছিল, তারা দুজনই বের হয়। বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সেই গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে দুজন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম দুজন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু ওইখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকারে তখন আমরা নিচে নেমে আসি। আমার নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়। এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাতরাতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট্ট মাইনর অ্যাটাক করেছে হার্টে। তারপর ভালোই ইনজুরি হয়। ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সবকিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই তো, নতুন বাড়ি করেছে তো আমাদের এখানে তো কোনো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বললো যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো, এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না। তো আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলে সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম। এত রাতের ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে? আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না। মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলায় না নিচে যাওয়ার জন্য। ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুর ঝুলে আছে। তবে বাদুরের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশ ঝাড়ের ভেতরে এমন ভাবে বাদুর ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ। এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-1জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না। আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম, বলতে গেলে হিংসুটে টাইপের। আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সবকিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেয়ে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে, অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোঁয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোঁয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এইটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3 বার বলল আমাকে। পরে দেখলাম সেই অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে ঠিক সেইভাবে উপরে উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা আমি এমন এমন দেখলাম। আম্মা উঠে ভাইয়াকে আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা ব্যালকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে ব্যালকনিতে পরপরই দেখলাম ওখানে 2টা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়া ছবিও তুলেছিল, কিন্তু আনফরচুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল। পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে।
কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে, ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। ওর হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যেহেতু আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরও যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পরা নেন আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন। ওইটা সম্ভবত পরা পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে, আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, মানে কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, এখানে তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছিস এখানে মরার জন্য। তো এরকম হুমকি ধামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়, ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি, আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি মাটি কিছু একটা বের হয়ে আসছে আর মাটি মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন টিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেকদিনের ঘটনা। ওনার দিন মার্কেটে নেট কিনতে গিয়েছিল। আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি দোতলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছুটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা, সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জুর জুর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে, আমরা নিজেদের ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারিদিকে আমাদের জয় জয়কার। ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব দাঁড়ানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোন রকম দরজা খুলে দেয়। তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিৎ করে রেখে আসছে, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জোর জোর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে, তার শরীর থেকে মাটি বালির মতো ঝুরঝুর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটা তো কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে,
ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এইটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জলদি এই বিষয়টার একটা সুরাহা পাই। রায়ন ভাই ধন্যবাদ ঘটনাটা কালেক্ট করবার জন্য, এবং যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা দোয়া করি সবসময় যে আপনারা যেন আপনাদের ভাষাটা মানে ঝামেলা মুক্ত হয়ে যায় খুব শিগগিরই, কারণ আমরাও চাই না যে এরকম জিনিস মানুষ ফেস করুক। আমি আমাদের বাসাটা যে জায়গাটায় অবস্থান করি, আমি যে জায়গায় থাকি, আমার নিজের বাসাটা, আমার রাতের বেলা মাঝে মধ্যে টয়লেটে যাওয়ার সময় আমি ড্রয়িং রুমের দিকে তাকাই, মনে হয় কেউ আছে। এটা আমার মনের ভুল, আমি যতটুকু জানি। তবে আমি সাহস করে, আলহামদুলিল্লাহ, আমি সাহস করে রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা আমি বাসার বাইরে বেরিয়েছি, এবং আমাদের পেছনটা বেশ খারাপ। আমি গেছি বাইরে, মাঝে মধ্যে দেখা যায় যে বাংলাদেশে ফোনে কথা বলতে হচ্ছে, রাত্রে 3টা মানে বাংলাদেশ সকাল 9টা, কথা হয়েছে, এরকম বহুদিন গেছে। যাই হোক, যদি আমার বন্ধ থাকে তাহলেই সেটা হয়, নাহলে হওয়ার সম্ভাবনা নেই। তো চলে যাব পরবর্তী ঘটনায়। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন, তার কাছে। তারপরে তো বাবু ভাই আছেন, সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি। আপনি কি কখনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন? যদি না হয়ে থাকেন, তাহলে আজকের এই ঘটনা শুনে বুঝতে পারবেন মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটতে পারে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজকে হাজির হয়েছি চট্টগ্রাম থেকে রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। আজকের এই ঘটনা তিনি সংগ্রহ করেছেন ওনার এক কাজিনের কাছ থেকে। এটি মূলত কাজিনের বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আর সেই বন্ধুর নাম ছিল রবি। দেরি না করে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনার সময়কাল 2012 সাল। রবি ভাই বিয়ে করেছেন সবেমাত্র 1 বছরের কাছাকাছি। প্রায় 3.5 বছরের সম্পর্কের পর রুমা ভাবির সাথে ওনার বিয়ে হয়। রবি ভাইয়ের বাবা মা তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতেই থাকতেন, তবে সরকারি চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রাম এলাকার কোন একটা জায়গায়। তিনি সে এলাকায় উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সবেমাত্র ওনার পোস্টিং হয় চট্টগ্রামের সেই এলাকাতে। খুব সুন্দর একটা দোতলা সরকারি বাংলো পান তিনি। বাসাটা ছিল এমন যে মেইন গেটে ঢুকবার পর চারপাশে এবং পিছনে বাগান, আর মাঝে সেই বাড়িটা। আর বাসায় যে কাজের লোক আর দারোয়ান থাকতো, তারা মূলত এখানেই অনেকদিন ধরে কাজ করে থাকছে। সরকারি বাসা, কর্মকর্তারাই শুধু বদলি হয়, আর বাকি যারা কর্মচারী আছেন তারা সচরাচর এরকম বদলি হন না। যাই হোক, রবি ভাই বিয়ের পর এই প্রথম এমন ব্যক্তিগত বাড়িতে তিনি উঠছেন। তাই ওনার শ্বশুর যেহেতু বিদেশে থাকতেন, তাই শাশুড়িও তার সাথে সেই বাসায় থাকা শুরু করেন। তো বাড়িতে উঠবার সপ্তাহখানিক পরের ঘটনা। কোনো একদিন ছুটির দিনে সন্ধ্যার দিকে বাসায় তিনি টিভি দেখছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে বুয়ার চিৎকার শুনতেই ওনার স্ত্রী সহ তিনি ছুটে যান রান্নাঘরে। গিয়ে দেখেন যে পুরা রান্নাঘরে ধোঁয়া। তিনি ভাবেন যে আগুন লাগলো কিনা, তাই পাশের বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে আসেন এবং রান্নাঘরে মারতে থাকেন অনবরত, কিন্তু তাতেও ধোঁয়া নিভে না। কোন রকম বুয়াকে সেখান থেকে বের করা হয়। সাথে সাথে রবি ভাইয়ের শাশুড়ি এসে রান্নাঘরে ঢুকে চুলার দিকে যাওয়ার পর ধোঁয়া কমতে শুরু করে। তো তিনি বলেন যে বুয়া চুলায় জ্বালায় রাখবার কারণে কাগজ পুড়ে গিয়েছিল, তাই এমন আগুন লেগেছে, সেখান থেকেই ধোঁয়া। তবে বুয়া যেই কথা বলে তা শুনে রবি ভাই এবং তার স্ত্রী বেশ ভয় পেয়ে যান। বুয়া বলেন তিনি রান্নাঘরে মোটেও চুলা ধরাননি, তিনি সবজি কাটছিলেন। এমন সময় পিছন থেকে প্রথমে একবার পাতিল পড়বার আওয়াজ আসে। ভাবে এমনি হয়তো পাতিল পড়ে গিয়েছে, কিন্তু কার্নিশ থেকে দ্বিতীয়বার পাতিল পড়বার পর তিনি তাকিয়ে দেখেন কালো কাপড় পরা কেউ একজন কার্নিশে বসে দোল খাচ্ছে, যার চেহারা ছিল কাপড় দিয়ে ঢাকা। বুয়া এটা দেখে চিৎকার দিতেই চারপাশে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে।
সেই সাথে রান্নাঘরের বাতিটা নিভে যায়, মানে বন্ধ হয়ে যায়। এরপর বুয়া অনেক ভয় পেয়ে যান। পরে ওনাকে রবি ভাইয়ের শাশুড়ি তার ঘরে নিয়ে ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দেন এবং বুয়াকে সান্ত্বনা দেন যে দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো চোখের ভুল, তুমি দেখছো। তো ঘুমাতে যাওয়ার সময় বুয়া খুব রেগে গিয়ে বলতেছেন যে খালাম্মা, 20 বছর ধরে কাজ করি বাসায়, জীবনে তেমন ঘটনা দেখলাম না, আমিও জানি এগুলা কেমনে তারায়, সকালটা হইতে দেন, বাকিটা কালকেই বুঝামো। সকাল হতেই বুয়া পিঠের ব্যথায় উঠতে পারছিলেন না। তিনি রবি ভাইয়ের স্ত্রী গিয়ে দেখেন বুয়ার পিঠে অনেক আঘাতের চিহ্ন, লাল লাল দাগ পড়ে আছে, চাবক দিয়ে মানুষকে মারা যেরকম দাগ হয় সেরকম দাগ। বুয়া অল্প সময়ের মাঝে এতটা অসুস্থ হয়ে যায় যে ওনাকে বাড়ি থেকে লোক আনা হয়, ওনার বাড়ি থেকে, এবং তারা এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তিনি অসুস্থতাজনিত কারণে কাজে আসতে পারেন না। রবি ভাই এই ঘটনা শুনে ওনার অফিসে 2 জনকে জানায়, যারা স্থানীয় ছিল সেখানে। তারা বলে যে এই বাসায় গত 15-20 বছর ধরে অনেকেই ছিল, তবে কারো সাথে এমন কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। যাই হোক, পরের সপ্তাহে বৃহস্পতিবার হবে তখন রবি ভাইয়ের শাশুড়ি বলেন যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো আজকে যেন অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসে, কাল কয়েকজন মিসকিনকে তিনি খাওয়াবেন। রবি ভাই তাই করেন, তিনি 2-3 কেজির কত গরুর মাংস কিনে নেন বাজার থেকে। তো পরের দিন সকালে যেহেতু রান্না করতে হবে, তাই ডাইনিং রুমে যে ফ্রিজে আছে সেই ফ্রিজে পলিথিন পেঁচিয়ে সেই মাংস রাখা হয়। সকাল হবার পর রান্না করার উদ্দেশ্যে রবি ভাইয়ের স্ত্রী ফ্রিজ খুলে দেখেন যে সেখানে যেখানে মাংস রাখা ছিল সেখানে মাংসটা নাই, কোনো ব্যাগই সেখানে নাই। তিনি তার মাকে জিজ্ঞেস করেন এবং রবি ভাইকে জিজ্ঞেস করেন যেটা গেল কোথায়। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন যে খালি পলিথিনটা পড়ে আছে, আর কিছুই সেখানে আশেপাশে নাই। বাসায় থাকেন ওনারা 3 জন, তাহলে এই কাজ করলো কে? বেশ চিন্তায় পড়ে যান তিনি। বাড়ির দারোয়ানকে জানানো হলে তিনি বলেন এখানে রাতে চোর আসবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আশেপাশে ভালোই সিকিউরিটি ব্যবস্থা আছে সেখানে। রবি ভাই কি করবেন তার মাথায় ঢুকছিল না। তো এইভাবেই চলতে থাকে আরো কয়েকদিন। টুকটাক ইনসিডেন্ট সেখানে ঘটে, তো ওনাদের মনে একটু আতঙ্ক জাগে যে আসলে এই বাসার সমস্যাটা কি। তো আরেক রাতের ঘটনা, রবি ভাই নিচতলাতে, ভেতরে ডুপ্লেক্স বাসা ছিল, নিচতলাতে তিনি তার রুমে বসে ল্যাপটপে রাতে আনুমানিক 1:30টার দিকে কাজ করছিলেন। ওনার স্ত্রী, তিনি ছিল দোতলাতে ঘুমন্ত অবস্থায়। তো রবি ভাই কাজ করতে করতে কখন যে 1:30টা বেজে গেছে সেই খেয়াল ওনার নাই। তখন ওনার স্ত্রী তাকে ডাক দেয়। তিনি ভাবেন ঘুমানোর জন্য হয়তোবা তার স্ত্রী তাকে ডাকছে। প্রথমবার ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বার যখন ডাক দেয় তখন তার স্ত্রী কণ্ঠটা বেশ কর্কশ ভাবে আসে। এবার তিনি নিজের কাজ থেকে মনোযোগটা হারিয়ে ভাবেন, আচ্ছা আমার স্ত্রী তো দোতলায় ঘুমাচ্ছিল, তাহলে ডাক দিল কে? ও কি ঘুম থেকে উঠে নিচে আসলো নাকি? তো তখন তিনি খেয়াল করেন যে সোফার পাশে জানলা দিয়ে যে ওনার স্ত্রী বাহিরে বাগানটার ওখানে দাঁড়িয়ে আছেন। রবি ভাই বেশ ক্ষেপে যান, এত রাতে বাহিরে যাওয়ার মানে কি? তিনি রুম থেকে এসে বাহিরে গেলে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী তখন তাকে আবার নাম ধরে ডাক দেয় এবং তার কাছে যেতে বলে। তিনি তার স্ত্রীকে বেশ জোরে ধমক দিয়ে বলেন যে এত রাতে কি ফাজলামি করো আমার সাথে? এমন জোরে ধমক দেয় যে গেট থেকে দারোয়ান এসে পড়েন। কারণ আসবার সাথে সাথে রবি ভাই দেখেন তার স্ত্রী আর সামনে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। তার মনে যে ভয় কাজ করছিল সেটা দারোয়ান বুঝে গিয়েছে। দারোয়ান তাকে বসে বলে যে স্যার দেখেন, আমি তো এখানে ছিলাম, আমি তো আশেপাশে কিছুক্ষণ পর সব খেয়াল করি, কিন্তু ভাবিকে তো এখানে আসতে দেখি নাই, আপনি মনে হয় স্যার ভুল দেখছেন মনে হয়। তখন রবি ভাই তিনি তাড়াতাড়ি করে দোতলায় রুমে গিয়ে দেখেন ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এবং ভয়ানক বিষয় হলো নিচে ওনার স্ত্রীকে দেখেছিলেন শাড়ি পরা অবস্থায়,
আর এখন রুমে তার সামনে সেলর কামিজ পরা অবস্থায় তার স্ত্রী ঘুমিয়ে আছেন। যেহেতু নিজের চোখে আজকে এমন ঘটনা ঘটেছে, তাই পরের দিন বাসায় স্ত্রী আর শাশুড়িকে সব জানায় বলে দেন যে তিনি অফিসে জানিয়ে দিবেন যে আপাতত এই বাসায় তার আর থাকা হচ্ছে না, এবং তিনি থাকতে চাচ্ছিলেন না, কারণ এখানে বড় ধরনের সমস্যা আছে। কেউ হয়তো আশেপাশে যারা কর্মচারী যারা আছে তারা তো ভয়ে বলতে চাচ্ছে না। তবে ওনার শাশুড়ি শুরুতে বাসা বদলের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও অনেক জোরাজুরি পরে তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রবি ভাই বাসা নেন কয়েক গলি পরে। তো বাসা ছাড়বার দিনেও ঘটে অদ্ভুত সব ঘটনা। বাসায় যখন মালপত্র সরানো হচ্ছিল তখন আর কেউ না শুনলেও তিনি শুরু থেকে শেষ অবধি একটু পর পর বেশ জোরে প্রাপ্তবয়স্ক লোকের কান্না আওয়াজ পাচ্ছিলেন। তিনি খোঁজ করছিলেন প্রতিটা রুমে গিয়ে যে আসলে কান্না করছে কে। আর তার তখন একটু সাহস ছিল এই কারণে যে বাসায় তো যারা মালপত্রের কাজ করছে এখানে ওনার চেনা জানা অনেকে ছিল। যাই হোক, তো এই কান্নার আওয়াজটা যখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন বেশ কয়েকবার তো অসংখ্যবার তিনি শুনেছেন, তখন তার মনে হচ্ছিল যে তিনি নিজে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ আসছে। এরপর তিনি বাকিদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে তারা কিছু শুনতে পায় না বলে জানিয়ে দেয়। সবার শেষে যখন রুম থেকে শেষবারের মতো সে বাড়িতে রবি ভাই বের হতে যাবেন, তখন কাগজ পোড়া দিলে যেমন গন্ধ লাগে তেমন তীব্র একটা ঘ্রাণ ওনার নাকে আসে, এবং এই ঘ্রাণটাই তিনি পেয়েছিলেন যেদিন ওই যে বুয়া চিৎকার দিল সেদিন, সেই মুহূর্তে। যাই হোক, তিনি সে বাসা থেকে একবার মতো বেরিয়ে যান, চলে আসেন নতুন বাসায়। রবি ভাই এক কথা যেন হাফ ছেড়ে বাঁচলেন। এখানে আর ভয় নাই, আর কোনো আতঙ্ক নাই। তিনি চাইলে কিন্তু আগের বাসায় হুজুর এনে সমস্যাটার মূল কারণ উদ্ঘাটন করতে পারতেন। তবে এলাকায় অনেকে ওনাকে সরকারি কর্মকর্তা হিসেবে চিনে এবং ভালো তার নাম ডাক হয়েছিল কয়েকদিনে, তাই তিনি সেভাবে আসলে আগান না। আর যেহেতু সবাই বলছিল এখানে কোনো সমস্যা নাই, তিনি যদি এই কাজগুলো করতেন দেখা যেত মানুষ ওনাকে উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারত। তো নতুন বাসায় ভালো চলছিল তার দিনকাল, কোনো সমস্যা নাই। প্রায় 1 মাস পরের ঘটনা, রবি ভাইয়ের খালা শাশুড়ির বাসায় কোনো এক অনুষ্ঠানে ওনার স্ত্রী এবং শাশুড়ি থাকবার উদ্দেশ্যে যান, মানে তারা রাতে সেখানে থাকবেন। তো রবি ভাইকে সেই রাতে তখন তার বাসায় একাই থাকতে হবে। ঘুমানোর আগে ওনার একটা অভ্যাস আছে, তিনি যখন বাসায় কখন একা থাকতেন জানলা সব লাগিয়ে দিতেন ঠিকই, কিন্তু দরজাগুলো প্রতিটা রুমের দরজা তিনি খোলা রাখতেন, এবং সেই রাতেও তিনি সেই কাজটাই করেন। সব জানালার আগে মেন গেটটা তো লাগানো থাকবেই, বাকি দরজাগুলা তিনি খোলা রেখে তার নিজের রুমে তখন শুতে চান। তো নিজ রুমে বসে তিনি মুভি দেখছিলেন, হঠাৎ করে ধাপ করে আওয়াজ আসতেই তিনি উঠে পড়েন। ভাবেন যে বিল্ডিং এর আশেপাশে কিছু পড়লো নাকি, মানে বস্তা পড়লে যেরকম ধাপ করা আছে সেরকম একটা আওয়াজটা 2-3 বার হয়। তিনি তখন একটু উঠে গিয়ে আরেকবার যখন আওয়াজটা পান তখন বুঝে যান যে না, এটা বাসার মধ্যে কোথাও হচ্ছে। এরপর তিনি উঠে গিয়ে দেখেন আসলে কি হয়েছে। সব কিছু স্বাভাবিক ছিল, তবে ওনার শাশুড়ি যেই রুমে থাকতেন সে বাসায়, সেই রুমের দরজাটা গিয়ে দেখেন যে লাগানো। এমন তো হবার কথা না, ফ্যান বা জানালা কিছুই তো খোলা নাই। দরজা তো খোলা রেখে তিনি ওনার রুমে গিয়েছিলেন মুভি দেখতে, তাহলে দরজাটাতে লাগালো কে? রবি ভাই শাশুড়ির রুমের দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজাটা লক করা। এতে তিনি আরো ভয় পেয়ে যান। তিনি অনেকবার ধাক্কা দেন, সব রুমের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। এরপর নিজ রুমে এসে খোঁজাখুঁজির পর সেই রুমের লকের চাবিটা বের করেন। প্রায় 4-5 মিনিট পর তিনি আবার শাশুড়ির রুমে যেতেই দেখেন আগের মতো দরজাটা খোলা। তিনি লাইট জ্বালায় সব রুম চেক করে দেখেন যে বাসায় কেউ নাই, পুরা বাসা খালি। তার মানে কি সমস্যাটা আবার শুরু হয়ে গেল? তিনি বুঝে গিয়েছেন আগের বাড়িতে তাহলে কোনো ইস্যুই ছিল না। ব্যাপারটা এখন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে।
সেই রাতে কোন রকম ভয় থেকে তিনি পার করেন। রাতে বেশ কয়েকবার ওনার স্ত্রীকে ফোন দিয়েছিলেন, কিন্তু হয়তো কোনো কারণে ফোন সাইলেন্ট ছিল, তিনি আর তার স্ত্রীকে সেই বিষয়ে রাতে শেয়ার করতে পারেন না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে কল দেওয়ার পর তারা দ্রুত সেখানে এসে পড়েন। রাতে সব কথা বলেন যে কি হয়েছিল। রবি ভাই এবার সিদ্ধান্ত নেন হুজুর এনে সমাধান করবেন তিনি, কিন্তু ওনার শাশুড়ি বলেন আরো কিছুদিন দেখবার জন্য। তো তিনি সেই অনুযায়ী হুজুর আনেন না। সপ্তাহখানিক কোনো সমস্যা হয় না। পরবর্তী ঘটনা ঘটে কোনো একদিন ভোর রাতে। রবি ভাই সাধারণত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং ফজরের নামাজটা তিনি তখন অ্যালার্ম বাজলে তারপর উঠে ফজরের নামাজটা পড়েন। তো তিনি অ্যালার্ম বাজবার পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যান নামাজ পড়তে। তো 2 রাকাত সুন্নতের পর যখন 2 রাকাত ফরজ নামাজ শেষ রাকাতে তিনি আছেন, তখন তিনি তার নিয়ম অনুযায়ী সালাম ফেরান। তারপর ঠিক তার কানে ভেসে আসে তার সালাম ফেরানোর পর কর্কশ কণ্ঠেই বলছে, তার সালামটাই তাকে রিপ্লাই করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি স্পষ্ট 2 বার শুনতে পান। তো তিনি উঠার পর দেখে যে সেতুর মধ্যে ডিম লাইট জানালা ছিল। তিনি হঠাৎ করে পাশে তাকাতে যাবেন যে আসলে কর্কশ কণ্ঠে কে এই সালামটা দিল ওনাকে। নামাজ তো তিনি পড়ছিলেন। তিনি পাশে তাকিয়ে দেখেন মানুষ আকৃতির অবয়ব ড্রয়িং রুমের যে ফুলদানি আছে সেই ফুলদানিটা হাতে নিয়ে তাকে আসার মেরে তার দিকে ছুঁড়ে ফেলতে লাগছিল। রবি ভাই চিৎকার দিয়ে হাত দিয়ে সেই ফুলদানিটা নিজের হাত থেকে এটা ছিঁড়ে মেরে ফেলায়। তিনি কোনো রকম হাফ ছেড়ে বেঁচে তিনি তো সে রুমের লাইট জ্বালাতে যাবেন এবং সাথে সাথে দেখেন অবয়বটা রুমের নাই। আবার সেই পোড়া পোড়া একটা গন্ধ, কাগজ পোড়া যেমন গন্ধ সেরকম একটা গন্ধ। এবং তার চিৎকার শুনে ওনার স্ত্রী রুম থেকে এসে দেখেন ফুলদানি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর রবি ভাই ভয়ে একপাশে বসে আছেন, তার হাত পা কাঁপছে। তার স্ত্রী তখন সেই ঘ্রাণটা পেয়েছিল। তিনি কোন রকম নিজ রুমে যান স্ত্রীকে নিয়ে এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। ওনার স্ত্রী বলে যে তুমি এই সময় কিসের নামাজ পড়তে গেলা? এখন কি ফজর ওয়াক্ত? মাত্র বাজে 2:30। রবি ভাই এটা শুনে যেন আরো ভয় পেয়ে যান, কারণ তিনি নিজে মোবাইলের অ্যালার্ম বন্ধ করবার সময় ঘড়িতে দেখেছিলেন ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। এমনকি ড্রয়িং রুমের ঘড়িতেও একই সময় তিনি দেখে যায় নামাজটা বিছিয়ে নামাজ শুরু করেছিলেন। না, আর সম্ভব না। সকাল হতেই অফিসে না গিয়ে তিনি চলে যান তার এক কলিগের মাধ্যমে হুজুরের সন্ধানে, মানে হুজুর খুঁজবার সন্ধানে চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর তিনি পেয়ে যান, যিনি কিনা আসবেন জোহরের নামাজের পরে বা আসরের আগ থেকে সময়। তো রবি ভাই বাসায় এসে দুপুরের খাওয়ার পর সেই হুজুর তিনি আসেন। হুজুর এসে সবাইকে এক রুমে ডাক দেন, তবে ওনার শাশুড়ি অপরিচিত লোক দেখে সামনে আর যান না। এরপর হুজুর ওনার মতো প্রতিটা ঘর চেক করে দেখেন, তবে বাসায় তেমন কোনো ইস্যু তিনি খুঁজে পান না। দেখছেন বাসায় সব ঠিক আছে। তো রবি ভাইকে তিনটা জানান সেই হুজুর, এবং যাওয়ার আগে তিনি রবি ভাইকে একটা আমল শিখিয়ে যান, ছোট্ট একটা আমল, এবং বলেন যে এই আমলটা চালিয়ে যাওয়ার জন্য, মানে পড়বার জন্য। আর এটা আমলটা করার পর যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে ওনার সাথে দ্রুত যোগাযোগ করবার জন্য, দেরি যাতে না করে। তো হুজুর বাসা থেকে চলে যাওয়ার পর রবি ভাইয়ের শাশুড়ি বেশ রাগ করে বসেন এবং তিনি বলে বসেন যে বাসায় ওনার অনুমতি না নিয়ে এভাবে হুজুর আনা ঠিক হয় নাই, কেননা ওনার মেয়ে সারা দিন বাসায় একা থাকে, তিনিও বাসায় একা থাকেন, রবি ভাই তো অফিসেই থাকেন। এসব জিন ভূত খুঁজতে গিয়ে যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে এর দায় ভার কে নিবে? এগুলো নিয়ে কথা বলতে বলতে বেশ রাগারাগি করেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার ছোট মেয়ের বাসায় চলে যান। রবি ভাই সেই রাতেই হুজুরের নিয়ম অনুসারে আমল করা শুরু করেন। প্রথম দিন তার কিছুই হয় না, সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দিন আমল করবার
আর আমল করবার পর পরের ঠিক ভোর যে রাতটা আছে সেই রাত থেকেই, নামাজের পর থেকেই ওনার মাথা ব্যথা হয় এবং অনবরত বমি করতে থাকেন তিনি। এটা প্রায় চলে দুপুর 12টা-1টা পর্যন্ত। টিকতে না পারে তিনি হুজুরকে জানালে হুজুর বাসায় আসেন। হুজুর বাসায় এসে রবি ভাইকে পরা পানি খাওয়ালে কিছুটা সুস্থ হন তিনি। এরপর হুজুর রবি ভাই এবং ওনার স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। আসার পর সেই ভাবিকে, রুমা ভাবিকে, রবি ভাইয়ের স্ত্রীকে তিনি বলছেন, সে হুজুর তাকে উদ্দেশ্য করে বলছেন যে, ভাবি, আমি আজকে যা বলবো সব আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। দেখেন, আমি কাজ করতে এখানে আসছি, যা সত্য তাই বলবো। কেউ এতে মনে কিছু নিলে আমার কিছুই করবার নাই। রবি সাহেবকে মূলত তাবিজ করা হয়েছে, আর যদি সত্যি বলতে হয় এটা করেছেন আপনার আম্মা। জানি বিশ্বাস করা আপনার জন্য কষ্টকর, প্রমাণ চাইলে আমি যা বলছি দেখেন তা মিলে কিনা। আমি বাসায় ঢুকে বলতে পারতেছি যে আপনার মা আজকে বাসায় নাই, এবং আপনি ওনার রুমে সবুজ রঙের একটা ব্যাগ পাবেন। সেটা খুলে দেখেন কয়েকটা তাবিজ সেখানে পেঁচানো আছে। কষ্ট করে সেই তাবিজগুলো নিয়ে আসেন, এরপর রবি ভাইয়ের বাকি সমস্যার সমাধান আমি করতেছি। ঠিকই সবুজ ব্যাগে সেখানে তাবিজ পাওয়া যায়। আনবার পর হুজুর তা ওনাদের সামনে নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে বলে, আমার কথা মিলে দেখেন কথাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আপনার আর রবি ভাইয়ের পছন্দের বিয়ে ছিল, তাই না? আপনাদের একটা সম্পর্ক ছিল অনেক দিনের। এটাও মিলায় দেখেন যে আপনার মা চায় নাই আপনি রবি ভাইকে বিয়ে করেন। তিনি চেয়েছিল ওনার চাচাতো বোনের ছেলে বিদেশ থাকে, তাতে আপনার বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কথা চলবার সময় রবি ভাইয়ের মায়ের সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু আপনাদের পছন্দের বিয়ে কি আর করা। এজন্য আপনার আম্মা চেয়েছিলেন রবি ভাইয়ের যেভাবেই হোক ক্ষতি করতে। অনেক সুযোগ তিনি খুঁজছিলেন। অবশেষে তাবিজ করে ওনার উপর জিন চালান দেন, আর তাই আপনাদের সাথে থাকা শুরু করেন আপনার মা। আজকে যদি সমাধান না হতো তাহলে আপনাদের সম্পর্ক ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেত এবং রবি ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেন। যাই হোক, সাবধানে থাকবেন আর খালাম্মাকে বোঝানোর চেষ্টা করবেন। এগুলো শুনে রুমা ভাবি, রবি ভাইয়ের স্ত্রী, তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তখন হুজুর একে একে বিগত দিনের ইনসিডেন্টগুলো মিলাতে বলেন। যেমন ওই যে বুয়া রান্নাঘরে যা দেখেছিল, তারপর ওনার মা রবি ভাই শাশুড়ি যাওয়ার পর সব সমাধান হয়েছিল। মাংসের প্যাকেট মিসিং ছিল, এটা কিন্তু এই মাংস আনতে বলেছিল কিন্তু সেই রবি ভাই শাশুড়ি। তখন হুজুর বলে, দেখেন, সে মাংসটা আনতে বলেছে এই কারণে যে তিনি তার জিন্না তার কাছে খেতে চেয়েছিল, কি একটা দাবি করেছিল, তখন তিনি এটা তাকে ভোগ হিসেবে দিয়েছিলেন। এগুলো টুকটাক বিষয় এবং অনেক কিছু তখন হুজুর মিলা সবকিছু বলেন যে দেখেন এগুলো ঘটেছে এই কারণেই। এছাড়া ব্যাগে যে তাবিজ পেলেন সেটা তখন সে হুজুর বুঝায় এবং বলার পরে তারপর সেই রুমাভাবে তিনি আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হন। তো সেদিনের মতো হুজুর ওনার যাবতীয় কাজ করে চলে যান। আসলে তিনি যা যা বলছিলেন সবই ঠিক ছিল, কিন্তু তাবিজ করবার বিষয়ে কয়দিন পর যখন সবকিছু জানানো হয় রবি ভাই শাশুড়িকে, তখন ওনাদের পারিবারিক সমস্যার কারণে সেই রবি ভাই এবং ওনার স্ত্রী, ওনারা আসলে রবি ভাই আসলে ওনার শ্বশুর ভাইয়ের দিক দিয়ে আসলে ওনার সাথে যোগাযোগ রাখে না, এবং রবি ভাইয়ের সাথে পরবর্তীতে প্যারানর্মাল ইনসিডেন্ট আর তেমন কিছু একটা হয় না। তারপর তিনি তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছেন। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা যা তিনি আমাকে এই সপ্তাহের এপিসোডের জন্য পাঠিয়েছেন। কেমন লেগেছে এই ঘটনাটি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। এখন যেই ঘটনাটি পড়ব, এই ঘটনাটি পাঠিয়েছেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার পাশের এক গ্রামের একজন শ্রোতা। তার বয়স মাত্র 15। নিজের নাম প্রকাশ করতে চাননি তিনি। লিখেছেন, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা মনে পড়লেই এখনো আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা একটি বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকি। পরিবারে আছেন আমার মা, বাবা, চাচা চাচি, বড় আব্বু, বড় আম্মু, দাদা দাদি
চাচাতো ভাইয়েরা এবং আমি। আমাদের বাড়িটি গ্রামের একটু নিরিবিলি পাশে। চারিদিকে গাছপালা, আর রাত হলেই এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে আসে। আমাদের বাড়ির পাশেই থাকতেন আমার এক কাকু। তার পরিবারেও ছিলেন তার মা, স্ত্রী এবং একটি ছোট বোন। তারা খুব সুখে দিন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ একদিন তুচ্ছ একটি বিষয় নিয়ে কাকুর সাথে তার বোনের ভয়ঙ্কর রকমের ঝগড়া শুরু হয়। ঝগড়া এতটাই বড় হয়ে যায় যে কেউ ভাবতেও পারেনি এর শেষটা এত ভয়াবহ হবে। রাগের মাথায় কাকু বিষ খেয়ে ফেললেন। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তাকে নওগাঁর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, ঘন্টার পর ঘন্টা লড়াই করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু ভাগ্য যেন সেদিন তার পাশে ছিল না। শেষ পর্যন্ত হাসপাতালের সাদা বিছানায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। কাকুর মরাদেহ যখন বাড়িতে আনা হলো, পুরো এলাকা যেন শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। কান্নার শব্দে চারিদিকে ভারী হয়ে উঠেছিল। পরের দিন তাকে দাফন করানোর জন্য গ্রামের এক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ঘটে আর একটি অদ্ভুত ঘটনা। গ্রামের কিছু বয়স্ক মানুষ দাফন করতে বাধা দেন। তাদের বিশ্বাস ছিল যে এই ব্যক্তি বিষ খেয়ে মারা যায়। তাকে সাধারণ কবরস্থানে দাফন করলে নাকি অন্য মৃত ব্যক্তিরা শান্তিতে থাকতে পারবে না। অবশেষে বাধ্য হয়ে সিদ্ধান্ত নেওয়া হলো কাকুকে তার নিজের একটি জমিতে দাফন করা হবে। সেই জায়গাটি ছিল ঠিক আমাদের বাড়ির পিছনে। শোয়েব ভাইয়া, মাঝখানে শুধু একটি সরু রাস্তা ছিল। রাস্তার এ পাশে আমাদের বাড়ি, আর ওই পাশেই নতুন খোঁড়া সেই বিষ খাওয়া ব্যক্তির কবর। দাফনের আগে গ্রামের এক বৃদ্ধ আমার মাকে সতর্ক করলেন এবং তিনি বললেন, 40 দিন তোমাদের বাড়ির পিছনের জানালাগুলো বন্ধ রাখবে, ভুলেও যেন খুইল না। মা কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি সেই দিন জানালাগুলো শক্ত করে বন্ধ করে দিলেন এবং সবাইকে সাবধান করে দিলেন। দাফন শেষ হলো, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। কিন্তু আমরা কেউ জানতাম না সেই রাত থেকেই শুরু হতে যাচ্ছে একের পর এক অদ্ভুত ঘটনা। প্রথম রাত, গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ আমার মা একটি বিশাল শব্দে ঘুম থেকে জেগে উঠলেন। শব্দটা ছিল ঠিক যেন ভারী কোনো ফল গাছ থেকে যেভাবে পানিতে পড়লে শব্দ হয় ঝপ করে, ঠিক তেমনভাবে এই শব্দটা হয়েছিল। আমার মা ভেবেছিলেন হয়তো কিছু একটা পড়েছে, কিন্তু কয়েক মিনিট পর ওই শব্দটা ভাইয়া এবার মনে হলো দূরে কেউ বসে কাঁদছে। একটি চাপা বুক ফাটা কান্না। মা ভয় পেয়ে বাবাকে ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সবকিছু থেমে গেল। মা আর কাউকে কিছু বলে না। এভাবেই গেল আমাদের প্রথম রাত। এবার শোয়েব ভাইয়া, এবার দ্বিতীয় রাতের ঘটনা। আবার সেই কান্না, কিন্তু এবার আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি যন্ত্রণা ভরা। মা সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। সকালে চাচিকে জিজ্ঞেস করলেন, কিছু শুনেছেন কি? আমার চাচি বললেন, না তো, কিছু শুনিনি। কিন্তু পরের দিন তিনি নিজেই স্বীকার করলেন তিনিও সেই কান্না শুনেছেন। এবার কয়েকদিন পর এক রাতে গ্রামের একজন লোক আমাদের বাড়ির পাশে এসে যাচ্ছিলেন, পাশ দিয়ে যাচ্ছিলেন। রাস্তার ধারে ছিল একটি ঘন বাঁশঝাড়। হঠাৎ করে সেই বাঁশঝাড়ে মরমর শব্দ করে একটি মোটা বাঁশ তার সামনে আছড়ে পড়ে। লোকটি ভয়ে চিৎকার করে এমন জোরে চিৎকার করতে লাগলেন, আমাদের বাড়ির সবাইকে চিৎকার করে ডাকলেন। কিন্তু আমরা এত গভীর ঘুমে ঘুমাচ্ছিলাম যে আমরা কিছুই শুনতে পারিনি।
লোকটি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমাকে যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও। কিছুক্ষণ পর সব কিছু ধীরে ধীরে ওই বাসটি নিজে থেকেই সরে আবার সেই বাসঝাড়ের ভিতরে মিলিয়ে গেল। পরের দিন সকালে তিনি এসে সব কিছু বললেন। শুনে আমাদের গা শিউরে উঠেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল, কয়েক রাত পর মা বাবা ঘুমিয়েছিলেন, হঠাৎ দরজায় এইরকম একটা শব্দ, ঠকঠক করে, জানালায় কেউ যেন আঘাত করছে। তারপর একটি কণ্ঠস্বর, খুব দুর্বল আর কষ্টে ভরা, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। মা বাবা আর এক মুহূর্তেও সেই ঘরে থাকেননি, বাইরে এসে পুরো রাত বারান্দায় কাটিয়েছিলেন। পরের দিন মৌলভী সাহেবকে আমরা সবাই মিলে ডাকার চিন্তা ভাবনা করলাম এবং ডেকেও নিয়ে আসলাম। তিনি ঘরে ঢুকতে যাবেন, হঠাৎ যেন অদৃশ্য কিছু একটা তাকে ধাক্কা দিল। তিনি মাটিতে পড়ে গেলেন। উঠে শুধু বললেন, এই ঘরে কিছু আছে। তিনি দোয়া পড়লেন, ঘর বন্ধ করে দিলেন এবং কঠোরভাবে বললেন, 40 দিন এই জানালা খুলবেন না। এবার কাকুর মা বেশি বেশি কোরআন তেলাওয়াত শুরু করলেন। ধীরে ধীরে সেই কান্না আস্তে আস্তে কমতে লাগলো। 40 দিন পর পুরোপুরি সেই কান্না বন্ধ হয়ে গেল। আমরা ভেবেছিলাম সব কিছু হয়তো বা শেষ, কিন্তু না, শেষ রহস্য। 40 দিন পরেও আমরা গ্রামের কিছু মানুষ দাবি করতেন, বিশেষ করে সোমবার ও মঙ্গলবার রাতে এখনো নাকি দূর থেকে সেই কান্নার শব্দ শোনা যায়। যদিও আমার বাবা মা আর কখনো কিছু শোনেননি, আজ সব কিছু স্বাভাবিক। তবুও গভীর রাতে আমাদের বাড়ির পিছনের রাস্তার দিকে তাকালে এখনো আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। জানি না ঘটনাটি আপনাদের কাছে কতটা ভয়ঙ্কর লাগলো, কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার ঘটনা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমরা প্রতিনিয়ত এইরকম ঘটনাগুলো আপনারা যদি পাঠান, তাহলে আমরা এইভাবে এই অডিয়েন্সের ঘটনা যেমন পড়ে শোনালাম, আপনাদের ঘটনা পড়ে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যার ঘটনাটি পড়েছি সে ব্যক্তিটা অবশ্যই কমেন্ট করবেন যে আপনার ঘটনাটি কেমন হয়েছে। আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে আরও ঘটনা পাঠাতে পারেন। আমরা সবার ঘটনাই পড়ি, এই কি 1 দিন এবং 2 দিন এরকম একটু লেট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে রাজশাহী অঞ্চল থেকে একটি গ্রামের এক শ্রোতা। নিরাপত্তার কারণে নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। লিখেছেন, আসসালামু আলাইকুম শোয়েব ভাইয়া, আজ আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এক রহস্যময়ী ঘটনা। বহু বছর পার হয়ে গেছে, কিন্তু সেই রাতগুলোর কথা ভাবলে এখনো বুকের ভিতর ঠান্ডা একটা শূন্যতা অনুভব করি। তখন আমার বয়স প্রায় 17 হবে। আমরা গ্রামে থাকতাম। চারিদিকে ধান ক্ষেত, দূরে শিমুল গাছ, আর সন্ধ্যা নামলেই এমন নীরবতা নেমে আসে যেন পুরো পৃথিবী থেমে গেছে। আমাদের বাড়ির ঠিক পশ্চিম পাশে ছিল একটি পরিত্যক্ত ভিটা। অনেক বছর ধরে সেখানে কেউ থাকতো না। গ্রামের মানুষ বলতো জায়গাটা নাকি অশুভ, তবে আমরা এসব কথা তেমন গুরুত্ব দিতাম না। এক বর্ষার বিকেলে খবর এলো সেই ভিটার মালিক, যিনি শহরে থাকতেন, তিনি হঠাৎ মারা গেছেন। লোকটি নাকি কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মৃত্যুর কারণ নিয়ে নানা কথা ছড়ালেও আসল সত্যটা কেউ জানতো না। কয়েকদিন পর তার লাশ গ্রামে আনা হলো। প্রবল বৃষ্টির কারণে কবরস্থানে জায়গা করা খুব কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তার নিজের ভিটাতেই তাকে দাফন করা হবে।
দাফনের সময় আকাশ স্বাভাবিক অন্ধকার হয়ে গিয়েছিল। বিকেল হলেই মনে হচ্ছিল গভীর রাত, অজানা সেই শেষে সবাই দ্রুত চলে যায়। শুধু কবরের পাশে শিমুল গাছটা বাতাস ছাড়া অদ্ভুতভাবে দুলছিল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে সেই শিমুল গাছ নাড়াচ্ছে। সেই রাত থেকেই শুরু হয় এই আমার ভৌতিক রহস্যময় ঘটনাটা। গভীর রাতে হঠাৎ আমার কুকুরটা চিৎকার করে উঠল। সাধারণ ঘেউ ঘেউ না, এটা একটা আতঙ্কিত কাপা ধরনের ডাক। আমার বড় ভাই জানালা দিয়ে তাকিয়ে দেখল কবরের দিক থেকে যেন হালকা কুয়াশার মতো কিছু ভেসে উঠছে কবর থেকে, কুয়াশার মতো। সে ভেবেছিল হয়তোবা তার চোখের ভুল, কিন্তু পরের রাতেই ঘটনাটি আরো পরিষ্কার হলো। প্রায় রাত 2টা, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই খসখস শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ ভেজা মাটিতে নখ দিয়ে আঁচড় কাটছে। আমি সাহস করে উঠে বসতেই সাথে সাথে সেই শব্দটা থেমে গেল। কিন্তু কিছুক্ষণ পর এবার যেন কেউ ধীরে ধীরে মাটি চাপড়াচ্ছে। আমি কাউকেই কিছু বলিনি, ভেবেছিলাম হয়তো ইঁদুর বা কোনো বেড়াল টেরাল হবে হয়তো। এবার আমি তৃতীয় রাতে যা দেখেছি, তৃতীয় রাতে আমার মা পানি খেতে বারান্দায় উঠেছিলেন। ফিরে এসে দেখলেন ওনার কোণে একজন দাঁড়িয়ে, উঠানের কোণে, লম্বা আকৃতি, মাথা নিচু, পুরো শরীরটা তার ভেজা। মা ভেবেছিলেন হয়তো কোনো পথচারী আশ্রয় নিতে এসেছেন। তিনি ডাকলেন, কে ওখানে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ দেখা গেল না, কারণ সেখানে যেন শুধু অন্ধকার ছিল। মা চিৎকার করে উঠতেই ছায়াটা সাথে সাথে ওখান থেকে উধাও হয়ে গেল। এরপর প্রায় প্রতি রাতেই দরজায় 3বার করে এরকম শব্দ হতো। দরজা খুললেই যেন কেউ নেই। এক রাতে বাবা বিরক্ত হয়ে দরজা খুলে বাইরে দাঁড়িয়ে রইলেন। তখন দূর থেকে ভেসে এলো এক শব্দ, খুব ঠান্ডাভাবে। বাবা বলতেন সেই কণ্ঠস্বরটা ছিল এমন, না পুরো মানুষের, না কোনো অন্য কিছুর পুরো। হঠাৎ করেই রাতে ঝড় হচ্ছিল। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে আমরা সবাই এক ঘরে বসেছিলাম। চারিদিকে ঝম 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 করে বৃষ্টি হচ্ছে। ঠিক তখন উঠোনের দিক থেকে ভেসে এলো এক ভেজা পায়ের শব্দ। এরকম চপট চপট শব্দ হচ্ছে, কাদার ভিতরে হাঁটছে, যেন কেউ কাদা মাটি মারিয়ে হাঁটছে। তারপর থেমে গেল আমাদের জানালার সামনে। আমরা নিঃশ্বাস বন্ধ করেছিলাম। তারপর খুব আস্তে দরজা খোলে। বলছেন, দরজা খোলো। আমার ছোট বোন কাঁদতে শুরু করেছিল, কিন্তু বাবা দরজা খোলেননি। সকাল হলে দেখি উঠানে কোনো কাদা নেই, কিন্তু পায়ের ছাপ আছে। আর সেই ছাপগুলো গিয়ে শেষ হয়েছে ঠিক নতুন কবরটার সামনে। পরের দিন একজন ইমাম সাহেবকে ডাকা হলো। সব শুনে তিনি শুধু বললেন, মৃত মানুষের জন্য বেশি করে দোয়া পড়ুন, আর রাত গভীর হলে কেউ বাইরে যাবেন না। কয়েকদিন আমরা নিয়ম করে দোয়া পড়লাম। ধীরে ধীরে শব্দগুলো কমে গেল। দরজার কড়া নড়া বন্ধ হলো। ছায়াটাও আরো বেশি দেখা যায়নি। আজ বহু বছর হয়ে গেছে, সেই ভিটায় এখনো কেউ বাড়ি করেনি। গ্রামের কিছু মানুষ বলে শীতের কুয়াশা নামলে মাঝরাতে নাকি সেই ভেজা পায়ের শব্দ শোনা যায়। আমি জানি না সেদিন আমরা কি শুনেছিলাম, ভয়, বিভ্রম, নাকি সত্যি কেউ ফিরে আসতে চেয়েছিল। শুধু একটা কথাই জানি, গভীর রাতে হঠাৎ দরজায় 3বার করা নড়া পড়লে আজও আমার শরীর ঠান্ডা হয়ে যায়। জানি না আপনাদের কাছে ঘটনাটি কতটা রহস্যময় লাগলো।
কিন্তু আমার জীবনে এটাই ছিল সবচেয়ে অস্বস্তিকর এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা। যদি আপনাদের আমাদের ঘটনা ভালো লাগে, যেই ঘটনাটি পড়লাম এটা রাজশাহী থেকে আমাদের এক ছোট ভাইয়া দিয়েছেন। তিনি বলেছেন, ভাইয়া ঘটনাটি অবশ্যই শেয়ার করবেন। আর আমি আপনাদের আবারও ক্লিয়ার করছি যে আমরা সব সময় টপ ভূত এফএম আপনাদের এই ফ্যাসিলিটি দেবে। আপনারা যারা যেখান থেকে ঘটনা পাঠাবেন 1-2 দিন ডিস্টেন্সে আপনারা ঘটনা পেয়ে যাবেন। ওই ঘটনাই আপনি যেটা দেবেন সেই ঘটনাটি সুন্দর করে সাজিয়ে পড়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের কাজ। টপ ভূতভেবে বাছাই করা সকল ঘটনা দুর্দান্ত হচ্ছে, সবাই কমেন্ট করছেন এবং যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন তাদের ঘটনা পড়ছি তারাও অনেক বেশি খুশি হচ্ছেন এবং তারা আমাদেরকে আরও বেশি ঘটনা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। আমি বলবো আপনারা আমাদেরকে ঘটনা পাঠান, আমরা সর্বদাই আপনাদের ঘটনা পড়ার অপেক্ষায় থাকি। আপনারা ঘটনা দেবেন, আমরা ঘটনা পড়ব, আপনারা সেই ঘটনা শুনবেন। যদি আপনাদের পাঠানো ঘটনা আসলেই ভালো হয় সেটা একটু কমেন্ট করবেন এবং আপনাদের পাঠানো ঘটনা যেহেতু আপনার ফ্যামিলির সাথে ঘটেছে, আপনার এলাকায় ঘটেছে, তাই আমাদের এই এপিসোডটি আপনারা শেয়ার করতে ভুলবেন না। এবং এইরকম ভয়ঙ্কর ঘটনা যারা ভালোবাসে, ভূত এফএম ভালোবাসে, তারা অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে প্রচার করে দেবেন। এবং টপ ভূত এফএম প্রতিদিন আপনাদের ঘটনা শেয়ার করে আবার বাছাই করা ঘটনাও দিচ্ছে, এটা সবাইকে জানিয়ে দেওয়াই আপনাদের কাজ। এবং যারা যারা শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে ভাইয়া শেয়ার করলাম। এই ছিল ঘটনা রাশিয়া থেকে পাঠানোর এবং তার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের সাপোর্ট করেন, আমাদের ঘটনাগুলো যারা শোনেন লাইক কমেন্ট শেয়ার করেন, আমরা খুবই খুবই খুশি হব, খুবই উপকৃত হব। তাই আপনাদের কাছে চাওয়া একটাই, আপনারা সর্বদাই আমাদেরকে এইভাবে হেল্প করে যাবেন, সাহায্য করে যাবেন এবং এইরকম ভয়ঙ্কর ঘটনাগুলো দিয়ে যাবেন। অনেকেই আমাদের ঘটনা দেয়, কিন্তু আমি গত 2 দিন আগে যে ঘটনাগুলো পেয়েছি এই ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর ছিল, বিধায় আজকে ঘটনাটি পড়লাম। অনেকেই ঘটনা দেয় সরাসরি এখান থেকে ওখান থেকে কালেক্ট করে। আসলে আমরা ঘটনাগুলো দেখলেই বুঝি ঘটনাগুলো কালেক্ট করা নাকি আপনার জীবনের সাথে বা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা একটু পড়লেই বুঝতে পারি। যেমন 2টা ঘটনা পড়লাম, তারা বলেছে ভাইয়া সত্য ঘটনা, এখনও আমাদের কলিজা কাঁপে ওঠে ঘটনাগুলো শুনলে। 2টা ঘটনা পড়েছি আজকে, এই গত এপিসোডের আগের এপিসোডে এখন একটা ঘটনা পড়লাম। জানি না আপনাদের কেমন লাগছে, আমার কণ্ঠকে আপনারা কতটুকু দেখছেন ভালো আকারে একটু কমেন্ট করে যাবেন। যদি আমার কণ্ঠে ঘটনা ভালো লাগে আপনাদের সেটাও বলে যাবেন। আমরা আপনাদেরকে যদি ভালো না লাগে তাহলে ভৌতিক আর্টিস্ট আরও যারা আছে তাদের কণ্ঠে ঘটনাগুলো পড়াবো। আর আপনাদের বলেছি যদি দুর্দান্ত কোনো ভয়ঙ্কর এবং বড় ঘটনা দিতে পারেন তাহলে অবশ্যই সেই ঘটনা রাসেল ভাইয়ার দ্বারা রেকর্ড করে আপনাদেরকে শোনানো হবে। টপ ভূত এফএম সব কিছু পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।